জানালা খুলে বাইরে তাকাতেই বিকেলের রংহীন ধূসর কুয়াশা চোখে পড়ে। পদ্মজা পালঙ্কের উপরে গাঁট হয়ে বসে আছে। এশারের নামাজ আদায় করেই মাত্রই উঠেছে। তার পরনে সাদা শাড়ি। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মজিদ, খলিল, আমির, রিদওয়ান ও আসমানি এক্ষুনি যাবে। পদ্মজা নিস্তেজ গলায় বলল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার শান্ত স্বর। কথা শুনে মনে হচ্ছে পদ্মজা লতিফাকে ঘর ঝাড়ুর জন্য অথবা রান্না করার জন্য ডাকতে বলেছে। লতিফা দৌড়ে বেরিয়ে গেল। তার বুকের ভেতর দমদমা বাজছে। মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে চলেছে। এ তো সত্যিই যুদ্ধ। লতিফার ঘাম হচ্ছে। চারপাশে একটা আনন্দও কাজ করছে। কি অদ্ভুত। রান্নাঘরে আসমানি গিয়েছিল ঠিকই, কিন্তু পদ্মজাকে কথা বলাতে পারেনি। পদ্মজা একটাও জবাব দেয়নি। সে আসমানিকে পুরো দমে এড়িয়ে গেছে। আসমানি নিরাশ হয়ে বেরিয়ে যায়। তারপর আর তাদের দেখা হয়নি। পদ্মজা বিছানা থেকে নেমে শক্ত করে হাত খোপা করলো। জানালা গলে চাঁদের আলো পদ্মজার পায়ের উপর পড়ে। নিখুঁত কালো রাতকে চাঁদ তার নরম আলোয় আচ্ছন্ন করে রেখেছে। পদ্মজা চাঁদের আলোকে ছোঁয়ার চেষ্টা করে। ছোঁয়া গেল ঠিকই, কিন্তু অনুভব করা গেল না। পদ্মজার কানের পাশ দিয়ে শা করে বাতাস উড়ে যায়। সে বাতাসের শীতলতাকে আগুনের আঁচের মতো অনুভব করছে। তারা পাঁচজন গোল হয়ে বসেছে। খাবারের সুন্দর ঘ্রাণে চারপাশ মৌ মৌ করছে। রান্নার ঘ্রাণ শুনে আমির বুঝে গেল সব রান্না পদ্মজা নিজে করেছে। সে নিজেকে সামলাতে পারলো না। সবার আগে খাওয়া শুরু করলো। আগে তাদের হালকা পাতলা আলোচনা করার কথা ছিল, তারপর খাওয়া দাওয়া করে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। কিন্তু আমির নিয়ম ভঙ্গ করে শুরুতেই খাওয়া শুরু করে দেয়। অজ্ঞতা বাকিরাও খাওয়া শুরু করলো। তাদের চেয়ে কয়েক হাত দূরে টলটলে জলের বিশাল পুকুর। জলের রং কালো। আশেপাশে কোনো ফুলের গাছ আছে। একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। কালো জলের পুকুরটির 25টি সিঁড়ি। এই পুকুর নিয়ে অনেক গুজব রয়েছে, যদিও সব মিথ্যে। বাড়ির মেয়েরা এদিকটায় কখনো আসেনি। মজিদ হাওলাদারের ভীষণ প্রিয় এই জায়গাটা। তার দাদা এই জায়গাটাতে সবসময় ভোজ আসর করতেন। মজিদের ইচ্ছে ছিল চাঁদের রাতে পুকুরের পাশে বসে ভোজ আসর করবে, কিন্তু সম্ভব হয়নি। মজিদ হাওলাদারের দাদা নিজের বউকে ভূতে ধরা পাগল প্রমাণ করার জন্য গুজব রটিয়ে দেন। সেই গুজব ধরে রাখতে মজিদ হাওলাদারও এদিকটায় আসেননি কখনো। আজ বাড়ি খালি হওয়াতে সেই সুযোগ মিলেছে। তিনি গতকালই দুজন লোক দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করিয়েছেন। চোখ জুড়িয়ে দেওয়ার মতো দৃশ্য হয়েছে। একটু দূরেই ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উঠছে। মাথার উপর চাঁদের আলো। চারপাশে 4টি হারিকেন। চমৎকার পরিবেশ। খলিল মুরগির রানে কামড় দিয়ে বলল, বাবু সারাদিন কই থাহস? আমির ছোট করে উত্তর দিল, এইখানেই। মজিদ আমিরকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? না আব্বা, বলল আমির। রিদওয়ান কিছু বলতে আগ্রহী নয়। সে চুপচাপ খাচ্ছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। আসমানি আমিরের পাশ ঘেঁষে বসলো। বলল, পরের কামে কয়দিনের সময় দিছে? অনেক দিন। এইবার ভৈরবের নিশানা রাইখো, ওইখানে সুযোগ সুবিধা আছে অনেক। মজিদ আসমানির সাথে তাল মেলালেন। আমিও ভৈরবের কথা বলতাম। আমির রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, এই কাজ রিদওয়ান নিক। আজিদ আর হাবুরে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাবে। রিদওয়ান না চাইতেও সম্মতি জানালো। আমির আর চোখে পিছনে তাকালো। তার চেয়ে 5 হাত দূরে একটা রেন্ট্রি গাছ। গাছটির পিছনে সে চাপাতি আর রামদা রেখেছে। আর একটু রাত বাড়লে যখন সবাই ক্লান্ত হয়ে যাবে, নেশা করবে, তখন সে আক্রমণ করবে। 2 হাতে 2 অস্ত্র নিয়ে রিদওয়ান ও মজিদকে আঘাত করা তার লক্ষ্য। তারপর খলিল আর আসমানি বা হাতের খেল। আমির চুপচাপ প্রহর গুনতে থাকে। খাওয়া শেষে প্লেটগুলো দূরে রাখা হয়। প্লেটগুলো সরানোর জন্য মজিদ চারপাশে চোখ বুলিয়ে লতিফাকে খুঁজলেন। লতিফা আশেপাশে নেই। অন্যবার তো থাকে, আজ কোথায়? মজিদ বিরক্ত হলেন। তিনি মনে মনে লতিফাকে একটা নোংরা গালি দিলেন। তারপর পরবর্তী ডিল নিয়ে কথাবার্তা শুরু করলেন। কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এসব নিয়ে আলোচনা চলতে থাকে। রিদওয়ান চোখ মুখ কুঁচকে বসে আছে। মজিদ হাওলাদার আমিরকে কি প্রশ্ন করবেন বলেছিলেন, তাও করছে না। এই বুড়ো আবার গুটি পাল্টে দিয়েছে নাকি? আমির কথা কম বলছে। সে মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তার সুযোগ আসার পূর্বেই সে এবং বাকিরা ঘুমের কাছে হেরে যায়। এতই ঘুম পেয়েছিল যে তাদের শরীর অন্দরমহলে যাওয়ার অবধি ইচ্ছে শক্তিটুকু ছিল না। লতিফা কিছুটা দূরে অন্ধকারে লেবু গাছের আড়ালে বসেছিল। মশা কামড়ে তার হাত পা বিষিয়ে দিয়েছে। যখনই দেখলো ভোজ আসরের 5 জনই ঘুমিয়ে পড়েছে, তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ছুটে যায় অন্দরমহলে। পদ্মজা সদর ঘরে শান্ত হয়ে বসেছিল। লতিফা হাঁপাতে হাঁপাতে সব জানালো। তারপর তারা লুকিয়ে রাখা দড়ি আর ওড়না নিয়ে চলে আসে পুকুর পাড়ে। পদ্মজা, লতিফা ও রিনু মিলে ঠান্ডা মাথায় মজিদ, খলিল, আমির, রিদওয়ান এবং আসমানির হাত পা ও মুখ বেঁধে ফেললেন। তারপর এক এক করে টেনে নিয়ে গেল রেন্ট্রি গাছের সামনে।
পাঁচজনকে পাঁচটি গাছের সাথে বেঁধে তারা স্থির হয়ে দাঁড়ালো। লতিফার রিনু ঘেমে একাকার। রিনু তো ভয়ে তরতর করে কাঁপছে। এমন একটি দুঃসাহসিক কাজ অংশগ্রহণ করে সে হতভম্ব। পদ্মজা বলল, এবার তোমরা বেরিয়ে যাও। লতিফা ও রিনু দুজনের গায়ে বোরকা ছিল। তারা ব্যাগ নেওয়ার জন্য অন্দরমহলে দৌড়ে যায়। পদ্মজা বিদায় জানাতে অন্দরমহলে আসে। বের হওয়ার পূর্বে রিনু ও লতিফা পদ্মজাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতিফা বিষণ্ণ গলায় বলল, আবার দেখা হইব তো পদ্ম? আল্লাহ চাইলে আবার দেখা হবে বুবু। সামলাইতে পারবা সব? পারবো। তোমরা বেরিয়ে পড়ো, আর দেরি করো না। লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে রিনুর হাত ধরলো। তারপর ছলছল চোখে পদ্মজাকে একবার দেখে বেরিয়ে পড়লো অচেনা গন্তব্যে। আমিনা সদর ঘর থেকে সবকিছু দেখছেন। এত দিনের পুরনো কাজের মেয়ে চলে যাচ্ছে কেন? তিনি প্রবল আগ্রহ থেকে পদ্মজাকে প্রশ্ন করলেন। লুতু কই যাইতাছে? পদ্মজা শান্ত স্বরে বলল, শহরে যাচ্ছে। ওমা, কার কাছে? আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা অবাক হয়ে জানতে চাইল, কে রে? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এতদিন যেরকম নির্জীব ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে হাতে রামদা তুলে নিল। তারপর আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনার উদ্দেশ্যে বলল, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পদ্মজা রামদা নিয়ে গোয়াল ঘরে গেল। সেখান থেকে 3টে নেড়ি কুকুর নিয়ে পুকুর পাড়ের পথ ধরল। নিশীথে 5জন মানুষ বাধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে, আর সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। পাশে 3টি কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। সুনসান নীরবতায় কেটে যায় ক্ষীণ মুহূর্ত। আর সময় নষ্ট করা যাবে না। তারা বেঘরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মরে যাক পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথার উপর ঢেলে দিল। তাতেও তাদের ঘুম ভাঙলো না। পদ্মজার রামদা দার শেষ প্রান্তে নিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করলো। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনই আধ বোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘোর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভনভন করছে। পদ্মজা চৌকি খাটের ওপর গিয়ে বসলো। রিদওয়ান পদ্মজাকে ঝাপসা ঝাপসা দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে উঠে। তার হাতে রামদা। জল জল করছে পদ্মজার পাশের 3টি কুকুরের চোখ। রিদওয়ান চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারলো, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে আওয়াজ বের হয়, উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। প্রচন্ড গরম পড়েছে। প্রেমা ঘেমে একাকার। তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলে হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। 7 মাস পূর্বেই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কেন সে বেঁচে আছে? তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেললো। তারপর সামনে তাকালো। কালো বোরখা পরে বসে আছে প্রেমা। তার মাথার উপর বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে দূরে, বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখছে। মেয়েটা সবসময় উদাসীন হয়ে থাকে। তুষার তার কপালের ঘাম মুছলো। গরম ভালোই পড়েছে। সে তার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে গলা ভেজালো। তারপর প্রেমাকে ডাকলো, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকলো, এই যে খুকি। প্রেমা ঘাড় ঘুরিয়ে ছো মেরে বোতল নিল। তারপর আবার আগের মতো ঘুরে বসলো। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে যায়। তার মাথা চড়ে যায়। এইটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে? তুষার দূরে গিয়ে বসলো, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না। দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারও সে প্রেমার হাত ধরেনি। কখনো ভাবেও নি এই একটা বউ আছে। শুধু 2 জন এক বাড়িতে থেকেছে। এই যা, এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যে স্বামী স্ত্রীর আরোহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট স্কুল পড়ুয়া একটা মেয়ে ছাড়া আর কিছু ভাবতে পারে না। সে প্রেমার সাথে সবসময় দূরত্ব রেখেছে। মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি। সবকিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকসহীন কাঠখোট্টা একটা মানুষ প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে। তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুম্মার পর তুষারের মা আইতুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে যখন হয়েছে, প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমা নিঃসঙ্গতায় কামড়ে খিটখিটে হয়ে যাচ্ছে। এক বোন কবরে, অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটাকে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে? মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে। উপলব্ধি করলো পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, যে প্রাণোচ্ছল লজ্জাবতী মেয়েটার কথা সে শুনেছিল, সে মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়। সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দিবে, সম্পর্কটাকে সুযোগ দিবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তারা অলন্দপুর ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে, তাও সব কথা পড়া নিয়ে। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়? তুষার কথা বলে সম্পর্ক সহজ করতে গিয়ে আরো কঠিন করে ফেলছে। সে কিছুতেই প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কোনো কথা বলেনি। অলন্দপুরে চলে এসেছে তারা। নৌকা বিরতিহীনভাবে আটপাড়ার দিকে এগোচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখলো। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খ্যাক করে গলা পরিষ্কার করে ডাকলো, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে। স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে অথবা এই মেয়ে বলে ডাকে। হুট করে প্রেমা ডাকাটা শুনে অবাক হয়েছে, আবার ভালোও লাগলো। তুষার গম্ভীর্যতা ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমা সামনে এসে বসলো। মাঝি বাউল গান গাইছে, গাইতে গাইতে বৈঠা বইছে। তুষারকে একরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়। তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আরো 2-3 বার খ্যাক করে কাশলো, তারপর বলল, আমাদের সম্পর্কটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 116তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহেরোজ। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বাকিটুকু আবার কালকে পাবা। কালকে মেবি এই গল্পটা শেষ হয়ে যাবে।